আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি সিক্রেটে এক ছদ্মনাম, ঠিকানা পঞ্চগড়। ঘটনাটি রক্তপুর এক গ্রামকে নিয়ে। বেশি কথা বলবো না, সোজা ঘটনাতে চলে গেলাম। বর্ষার শেষ, সেপ্টেম্বরের এক বৃহস্পতিবার। 7 জন পুরনো বন্ধু রাফি, শুভ, আরিয়ান, দীপ্ত, সুমন, তানভীর আর হৃদয় শহরের কোলাহল থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করল। তাদের লক্ষ্য ছিল একটা অজানা গ্রাম খুঁজে বের করা। নাম জানে না কেউ, লোকেশন গুগল ম্যাপে আসে না। শুধু এক ঘোলাটে লোকাল ট্রাভেলারের ব্লগে গ্রামের নাম পড়েছিল রক্তপুর। আর কিছু লেখা ছিল না, শুধু এই লাইনটা: যদি রাত নামার আগেই ফিরতে না পারো, তবে ফিরে আসবে কে জানে। গাড়ি চলছিল ধুলোমাখা পিচ ঢালা রাস্তা দিয়ে। চোখের সামনে উকি দিচ্ছে ছোট ছোট টিলা, শুকনো খাল, মাঝে মাঝে ভাঙা সেতু। সন্ধ্যার ঠিক আগে গাড়ি থেমে যায়, সামনে আর রাস্তা নেই। সুমন বলল, এইটাই সেই রক্তপুর? তানভীর গাড়ি থেকে নেমে বলল, সাইনবোর্ডও নেই, কিন্তু লোকাল লোক বলল এইটাই শেষ গ্রাম। তারা সামনে এগিয়ে যায়। একটা ভাঙা কাঠের গেট পেরিয়ে সবাই হাঁটা শুরু করল। গেটের মাথায় লেখা ছিল রক্তপুর, আগন্তুক মানেই উৎসর্গ। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। পাখির ডাক নেই, কুকুর নেই, এমনকি বাতাসও থমকে আছে। তাদের চারপাশে পুরনো মাটির ঘর, কিছু দরজা খোলা, জানালায় কেউ নেই। কিন্তু তারা অনুভব করছিল তাদের কেউ দেখছে। অনেকগুলো চোখ, ভিতর থেকে, অন্ধকার জানালার পেছন থেকে। একটা বাচ্চা মেয়ে হঠাৎ এসে দাঁড়ালো রাস্তার মাঝে। চুল খোলা, মুখে কাদা, আর চোখ একেবারে সাদা। সে বলল, তোমরা এখানে কেন এসেছো? ওরা জেগে উঠবে। তারপর দৌড়ে অদৃশ্য হয়ে গেল। রাতটা কাটানোর জন্য তারা গ্রামের প্রান্তে একটা পুরনো দোতলা কাঠের বাড়ি পায়। এক বুড়ো লোক চাবি দেয়। তার ঠোঁট নাড়া ছাড়া কথা শোনা যায় না, কিন্তু একটা কথাই বলেছিল, দরজাটা বন্ধ কইরো, আয়নার দিকে তাকাইবা না। ভেতরে ঢুকে সবাই থেমে যায়। ঘরটা পুরনো, দেয়াল ফাটা, ধুলোমাখা, কিন্তু এক কোণে পরিষ্কার, যেন কেউ এখনই হাত বুলিয়ে দিয়েছে। রাত 11:41। বাতি নিভে গেছে। বিদ্যুৎ চলে গেছে হঠাৎ। তারা মোমবাতি জ্বালে। শুভ ধীরে ধীরে আয়নার দিকে তাকায়। তার পেছনে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকায়, কেউ নেই। মোমের আলো দুলে ওঠে, হাওয়ার তোড় নেই, তবু আলো কাঁপছে। হঠাৎ নিচে সিঁড়ির দিক থেকে আওয়াজ, চর চর। কেউ যেন নখ দিয়ে কাঠ চিরছে। তারপর আস্তে আস্তে ঘরের দরজার বাইরে থেমে যায় সেই আওয়াজ। ঘড়ি তখন 12:03। কেউ সাহস করে দরজা খোলে না। রাফি ধীরে ধীরে চোখ রাখে ছিদ্র দিয়ে। বাইরে কিছুই নেই, কিন্তু তার চোখ হঠাৎ অন্ধকারে অভ্যস্ত হয়ে গেলে সে যা দেখে তার শ্বাস আটকে যায়। একটা ছায়া হাওয়ায় ভাসছে। নিচু হয়ে তার মুখ দরজার ছিদ্রের সামনে। আর তারপর ছিদ্র দিয়ে এক চোখ ভেতরে তাকিয়ে বলে, শুভ কোথায়? রাফি তৎক্ষণাৎ পিছিয়ে আসে। কেউ কিছু বোঝে না। শুভ তখন ঘরের পেছনে জানালার পাশে দাঁড়িয়ে। হঠাৎ সে বলে, কে যেন আমায় ডাকছে। আর ঠিক তখনই বাইরে কোথাও একটা নারী কণ্ঠ শোনা যায়, শুভ, আয়, খালি একবার আয়। শুভর মুখে ভয় জমে যায়। সে পেছনে তাকায়। জানালার ওপারে একটা সাদা ছায়া দেখা যাচ্ছে। চুল নিচে ঝুলে আছে, পা নেই। হঠাৎ ছায়াটা উল্টো হয়ে জানালার কাঁচ বেয়ে হেঁটে যায়, মাথা দিয়ে নিচে নামতে থাকে। শুভ দৌড় দেয়, কিন্তু দরজা খুলে সে বেরিয়ে যেতেই ঘরটা নিস্তব্ধ হয়ে পড়ে। সবাই চুপ। শুভ নিখোঁজ। শেষ লাইন। ঘড়ি তখন 12:16। দরজার বাইরে পড়ে আছে শুভর জুতো, আর তার গলার পাশ থেকে ছেঁড়া একটি চিরকুট।
রক্ত চাই। এক রাতে 7 জন। রাত 12:18, ঘর নিস্তব্ধ। বাতাস থেমে আছে। দরজার বাইরে আর কারো পায়ের ছাপ নেই, শুধু শুভর একটা জুতো পড়ে আছে মেঝেতে। শুভ, শুভ! রাফি আর হৃদয় বারবার ডাকে, কিন্তু চারপাশ কেমন যেন গিলে নিচ্ছে শব্দগুলো। আরিয়ান জানলার দিকে তাকায়, সেখানে সাদা শাড়ি পরা সেই ছায়াটা আর নেই, কিন্তু জানলার কাছে এখনো ভেজা হাতের ছাপ, যেন কেউ ঘাম বা রক্তমাখা আঙুল দিয়ে চেপে ধরেছিল। সুমন ফিসফিস করে, আমরা এখানে কেন এলাম? এটা কোনো সাধারণ জায়গা না ভাই। শুভকে ওরা নিয়ে গেছে। 12:31, হঠাৎ বাইরে শোনা যায় ছপ ছপ ছপ। কোনো একটা ভেজা জিনিস মাটিতে পড়ে পড়ে এগিয়ে আসছে। তানভীর পেছনে সরে দাঁড়ায়, তার হাতে মোবাইলে ফ্ল্যাশ জ্বালায়, কিন্তু আলোটা ফ্লিক করে নিভে যায়। দীপ্ত দরজার কাছে এগিয়ে যায়, সাহস করে ধীরে ধীরে খুলে ফেলে, আর যেই না খুলে ঠান্ডা বাতাস ছুটে আসে ঘরের ভেতর, সাথে একটা পচা রক্তের গন্ধ। কেউ কিছু দেখতে পায় না, কিন্তু অনুভব করে কিছু একটা আছে আছে দরজার গা ঘেঁষে। অদৃশ্য কিন্তু ভারী। মেঝেতে যেন পায়ের ছাপ পড়ছে, অথচ পা দেখা যাচ্ছে না। একটা 45 মিনিট বাড়ির একদম পেছনের দিকে পুরনো কুয়োর পাশে একটা কাঁপা কণ্ঠে কান্নার শব্দ শুনতে পায় রাফি। শুভ! সে দৌড়ে যায়, আর ওরা পেছন পেছন। কুয়োর পাশে দাঁড়িয়ে আছে শুভ, নিচের দিকে তাকিয়ে। তার পেছন থেকে কেউ তাকে ডাকছে না, সে নিজেই কাঁপা গলায় বলছে, ওরা নিচে আছে, আমাকে নিচ্ছে, ওরা ফিরে এসেছে। রাফি দৌড়ে এসে ধরে শুভর কাঁধ। তুই এখানে কি করিস? তোকে খুঁজছি আমরা। শুভ ধীরে ধীরে রাফির দিকে ফিরে তাকায়। তার চোখ দুটো লালচে, রক্তাভ, চোখের নিচে কালি, ঠোঁট কাঁপছে। ওরা আমাকে বলে, তুইও আয়, সবাইকে ওদের দিতে হবে। শুভর বিভীষিকাময় মৃত্যু তানভীর পেছনে তাকিয়ে চিৎকার করে ওঠে, ওর পেছনে কিছু একটা আছে। কেউ দেখতে পায় না, কিন্তু শুভর শরীর এক ঝটকায় কুয়োর দিকে টেনে নেওয়া শুরু হয়। শুভ চিৎকার করে, বাঁচাও, ওরা আমার পা ধরেছে। তার পা মাটির ভেতর ঢুকে যাচ্ছে। চোখের সামনে শুভ ধীরে ধীরে কুয়োর ভেতর হেলে পড়ছে। সবাই দৌড়ে এগিয়ে গেলেও কিন্তু এক ঝাপটা হাওয়া সবাইকে ছিটকে ফেলে দেয়। কুয়োর ভেতরে তখন শুধু দেখা যায় শুভর শরীর ভেঙে যাচ্ছে। হাঁটুর নিচ থেকে তার পা ছিঁড়ে নিচ্ছে কিছু অদৃশ্য জিনিস। রক্ত ছিটকে পড়ছে চারদিকে, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। একটা শেষ চিৎকার, ওরা 7 জনকে চায়, আমি প্রথম, বাকি তোমরাই। গুরুম! শুভ শরীরটা একেবারে ভিতরে টেনে নেয় অন্ধকার। চারপাশে নিস্তব্ধতা। কুয়োর উপরে ভেসে ওঠে একটা অদ্ভুত গন্ধমাখা ধোঁয়া। গা ছমছমে গন্ধ, যেন রক্ত আর ফুলের পচা গন্ধ একসাথে। সবাই পেছনে পেছনে পালিয়ে যায়। তারা আবার সেই ঘরে ফিরে আসে, দরজা বন্ধ করে দেয়। কিন্তু দরজার বাইরের দেয়ালে লেখা হয়ে গেছে একটা নতুন বার্তা। কেউ একে একে রক্ত দিয়ে লিখেছে, 1 জন গেল, 6 জন বাকি, রাত তো এখনো অনেক বাকি। ঘড়ি তখন 1:16। আমি প্রথম পর্বটি এখানেই শেষ করলাম। এরপর কি হবে তা জানতে হলে দ্বিতীয় পর্বটি আপনাকে শুনতে হবে।